একবার ভেবে দেখুন তো, যদি সূর্য চিরতরে ডুবে যায়, পৃথিবীতে জায়গায় জায়গায় বরফ গলে বন্যার সৃষ্টি হয়, আটলান্টিকে জোয়ার ওঠে, তখন আমাদের এই সুন্দর পৃথিবীর কি হবে? কিভাবে আমরা সার্ভাইভ করবো এই পৃথিবীতে? আমরা কি আদৌ এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো, নাকি পৃথিবী থেকে এই মানব জাতি উধাও হয়ে যাবে? এমনই এক কাহিনী নিয়ে তৈরি আজকের মুভি দ্য ডে অফ টুমোরো। তো চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিন। মুভির শুরুতে আমরা আটলান্টিকের মাঝখানে কয়েকজন লোককে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম জ্যাক। জ্যাক তার টিমের সাথে এখানে বরফের স্যাম্পল নিতে এসেছে। হঠাৎ বরফ ভেঙে দুই ভাগ হয়ে যেতে থাকে। জ্যাক এটা দেখে দৌড়ে সেখানে যায়। তাদের বানানো স্যাম্পলটিও সেই মাঝখানে থাকা গর্তে পড়ে যেতে থাকে। তখন জ্যাক নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই স্যাম্পলটিকে বাঁচিয়ে নেয়। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই নতুন দিল্লিতে একটি মিটিং হচ্ছে, যেখানে জ্যাক বলে, আমি আটলান্টিক গিয়েছিলাম। সেখানে আমি রিসার্চ করে জানতে পেরেছি সেখানে থাকা বরফ 70% গলে গিয়েছে। আর এভাবে গ্লোবাল ওয়ার্মিং করতে থাকলে পুরো পৃথিবীর জন্য এটি বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এটার রেজাল্ট কতটা ভয়ঙ্কর হতে পারে এটা এখানে থাকা আমরা সবাই জানি। ইউনাইটেড মিশনের চিফ বলে, এটাতে তো অনেক টাকা লাগবে। কে দেবে এত টাকা? কোনো দেশ কি আছে টাকা দেওয়ার জন্য? এটা শোনার পর কেউই হাত তুলে না। এটা দেখে জ্যাক সবার উদ্দেশ্যে বলে, এভাবে চলতে থাকলে কিছু বছরের মধ্যেই সূর্য চিরতরে ডুবে যাবে। পৃথিবীর জায়গায় জায়গায় বন্যার সৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় বরফে ঢেকে যাবে। তখন মানুষ খাবারের অভাবে আর অতিরিক্ত ঠান্ডায় মারা যাবে। আর সবকিছু জেনেও যদি আমরা কোনো সিদ্ধান্ত না নেই, তাহলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। সবাই এটা নিয়ে একটু ভেবে দেখবেন, কারণ এভাবে চলতে থাকলে আমাদের পুরো পৃথিবী পানিতে চলে যেতে পারে। যাই হোক, 2 মাস পর আমরা একটি জায়গার আবহাওয়া রিপোর্ট দেখতে পাই, যেখানে তাপমাত্রা হঠাৎ করে 13 ডিগ্রি কমে গিয়েছে। রিপোর্টটি দেখে লোকটি তাড়াতাড়ি তার সিনিয়রকে ডেকে আনে আর সবকিছু খুলে বলে। অন্যদিকে আমরা পৃথিবীর আরেক প্রান্তে অর্থাৎ টোকিওতে অনেকদিন যাবৎ লাগাতার বৃষ্টি হতে দেখতে পাই। তবে আজ আকাশ থেকে বড় বড় বরফের টুকরা পড়তে থাকে। বরফের টুকরাগুলো এতটাই বড় ছিল যে মানুষকে আহত করে ফেলছিল। বিভিন্ন গাড়ি, বাস, ট্রাক যার উপরে পড়ছিল সবকিছুই ভেঙে যাচ্ছিল। অন্যদিকে জ্যাক বাড়িতে ফিরে এসেছে। সেখানে এসে সে জানতে পারে তার ছেলে স্কুলে একটি সাবজেক্টে ফেল করেছে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়, কারণ তার ছেলে ছোটবেলা থেকে অনেক ইন্টেলিজেন্ট ছিল। তাই সে তার ছেলের টিচারকে কল করে অনেক কথা শোনায়। এরপর হেনরি রেডি হয়ে রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে, কারণ সেখানে একটি কুইজ শোতে তার অ্যাটেন্ড করা লাগবে। তাই সে প্লেনে উঠে পড়ে। হঠাৎ প্লেনে একটি ভারী কম্পন সৃষ্টি হয় এবং কিছুক্ষণ পর সেটা থেমেও যায়। সব যাত্রীরা তখন অনেক ভয় পেয়েছিল। যাই হোক, পরে সে এয়ারপোর্টে থেকে একটি গাড়ি দিয়ে রওনা দেয়। রাস্তায় সে অনেক জ্যাম দেখতে পায়। হঠাৎ করে সবাই নোটিশ করে আকাশের উপরে হাজার হাজার পাখি একসাথে কোথাও যাচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে পাখিগুলো কোনো কিছু থেকে আতঙ্কিত এবং তারা দ্রুত এই জায়গা ত্যাগ করে কোনো সেফ জায়গায় যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, এরপর সে তার কম্পিটিশনে পৌঁছে যায়। এরপর আমরা একজন প্রফেসরকে দেখি। প্রফেসরটি সেই জায়গায় গিয়েছে যেখানে সর্বপ্রথম একটি লোক তাপমাত্রার রিপোর্ট পেয়েছিল। সেখানে গিয়ে প্রফেসর দেখতে পাই হঠাৎ করে পৃথিবীতে জায়গায় জায়গায় তাপমাত্রা অনেক বেশি কমে গিয়েছে। অন্যদিকে নিউ ইয়র্কে তুফান হচ্ছে এবং অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রফেসর তাড়াতাড়ি জ্যাককে কল করে, কারণ এগুলো হওয়ার সম্ভাবনা অনেক আগেই জ্যাক সবাইকে বলেছিল। প্রফেসর জ্যাককে বলে, তুমি যেমনটা বলেছিলে পৃথিবীতে তেমনটাই হচ্ছে। মহাসাগরের তাপমাত্রা কমে গিয়েছে আর উত্তর দিক থেকে ভয়ঙ্কর ঝড় বয়ে আসছে। আর আটলান্টিকের বরফ 90% গলে গিয়েছে। জ্যাক এগুলো শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, এটা কিভাবে সম্ভব? আমার রিসার্চ অনুযায়ী তো এগুলো হতে আরো অনেক বছর বাকি আছে। এরপর সে প্রফেসরের পাঠানো রিপোর্টগুলো দেখে, যেটা দেখে সে তো আকাশ থেকে পড়ে যায়, কারণ সে ভেবেছিল এগুলো আরো কয়েকশো বছর পর ঘটবে, কিন্তু এটা তো এখনই ঘটে গিয়েছে। এরপর ঘোষণা করে দেওয়া হয় যারা লস অ্যাঞ্জেলেসে থাকে তারা সবাই যেন সেখান থেকে দ্রুত চলে যায়, কারণ সেখানে 70 কিলোমিটার বেগে একটি তুফান আসছে। এত ভয়ঙ্কর তুফান সবকিছু উড়িয়ে নিয়ে চলে যাবে। এরপর আমাদেরকে লস অ্যাঞ্জেলেসের কিছু দৃশ্য দেখানো হয়, যেখানে কয়েকটি টর্নেডো পুরো শহরকে ধ্বংস করে দিচ্ছে। হেডকোয়ার্টার থেকে কোনো প্লেন না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়, কারণ আবহাওয়া একদমই ভালো ছিল না। অর্থাৎ হেনরি সেখানে আটকে গিয়েছে। এরপর আরেকটি মিটিং ডাকা হয়, যেখানে হেনরি সবাইকে বলে, আপনারা এখন যে ঘটনাগুলো দেখছেন এগুলো আমার থিওরি অনুযায়ী আরো 100 বছর পরে হওয়ার কথা ছিল, কিন্তু আমার থিওরি ভুল হওয়ার কারণ হলো উত্তর মহাসাগরে অনেক বড় বড় ফাটল পাওয়া গিয়েছে, যার ফলে সেখানে হাজার হাজার বরফ গলে পানি হয়ে গেছে। আর সেই পানি অত্যন্ত ঠান্ডা হওয়ায় সেখানকার তাপমাত্রা হঠাৎ করে অনেক বেশি কমে গিয়েছে। কিন্তু কেউই তার কথায় কোনো পাত্তা দেয় না। এবং সে আরো বলে, আমরা এখন অনেক বড়সড় ভয়ঙ্কর আবহাওয়া পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে আছি। তাই সবাই তৈরি হয়ে যান, কারণ অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে। সেখানে থাকা কিছু কিছু লোক তার সাথে সহমত প্রকাশ করে, কিন্তু বেশিরভাগ মানুষই তার কথাই পাত্তা দেয় না। সেদিন রাতে সে একটি টিম তৈরি করে এবং সারা রাত আবহাওয়ার উপর রিসার্চ করে একটি ফাইল তৈরি করে। পরদিন সকালে সে এটি ইউনাইটেড হেডকে দেখানোর চেষ্টা করে। সে তাকে বলে, আমাদের যত দ্রুত সম্ভব কিছু কিছু শহর খালি করাতে হবে,
কারণ আগামী 25 দিনের মধ্যে অনেক বড় আবহাওয়া পরিবর্তনের মুখোমুখি হতে হবে এই শহরগুলোকে, যেখানে হাজার হাজার মানুষের প্রাণের ঝুঁকি রয়েছে। তাই যত দ্রুত সম্ভব তাদেরকে এই শহরগুলো থেকে দূরে কোথাও সরাতে হবে। কিন্তু হেড তাকে বলে, তুমি যেই থিওরি প্রথমে দিয়েছিলে সেটা অনুযায়ী এগুলো আরো 100 বছর পরে হওয়ার কথা ছিল, কিন্তু তোমার থিওরি তখন ভুল প্রমাণ হয়েছে। এখন তুমি আবার যে থিওরি দিচ্ছ এটা যে ভুল প্রমাণিত হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে একটি ধনী ফ্যামিলিকে দেখানো হয় যারা 3টি হেলিকপ্টার দিয়ে রাশিয়ার দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানকার তাপমাত্রা এত বেশি কমে যায় যে অতিরিক্ত ঠান্ডার কারণে তারা যে হেলিকপ্টার দিয়ে যাচ্ছিল সেটা বরফ হয়ে যায়, আর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। হয়তো কোথাও বরফের নিচে চাপা পড়ে সবাই মারা গিয়েছে। অন্যদিকে জ্যাক এখনো রিসার্চ করছিল, কারণ সে জানতে চাচ্ছিল এগুলো কিভাবে এবং কবে থামবে। কিন্তু নিউ ইয়র্কের অবস্থা অনেক বেশি খারাপ হতে থাকে। সেখানে লাগাতার বৃষ্টি হচ্ছিল, যার ফলে বন্যার সৃষ্টি হয়। আবার অন্যদিকে সাগর থেকে একটি বড় বিশাল আকারের ঢেউ শহরের দিকে এগুচ্ছিল। জ্যাকের ছেলে হ্যান্ডি, যেখানে একটি শুয়ের জন্য নিউ ইয়র্কে ছিল, সে একটি বড় বিল্ডিং এর দিকে যাচ্ছিল, কারণ বিল্ডিং এর ছাদ একমাত্র সেফ জায়গা এই বন্যা থেকে বাঁচার জন্য। সে রাস্তায় কয়েকজন মানুষকে সাহায্য করে। তখন আমরা দেখতে পাই স্ট্যাচু অফ লিবার্টি পানিতে পুরোপুরি ডুবে যায়। পুরো শহর ধীরে ধীরে পানির নিচে তলিয়ে যেতে থাকে। অন্যদিকে জ্যাক জানতে পারে বুর্জ খলিফা থেকে বড় বড় ঢেউ তাদের দিকে আসছে, তাও একটা নয় 3টা। সে তাড়াতাড়ি প্রফেসরকে রিপোর্ট সেন্ড করে 48 ঘন্টার ভিতরে এই টর্নেডো পুরো পৃথিবীকে ছড়িয়ে যাবে, আর এরপর আমরা নতুন পৃথিবী দেখতে পাবো যেটা পুরোপুরিভাবে বরফে ঢেকে থাকবে। সূর্যের অস্তিত্ব আমরা আর কোনোদিন দেখতে পারবো না। যদি আমরা বেঁচে থাকি আর ভাগ্য থাকে তাহলে হয়তো আমরা নতুন পৃথিবী দেখতে পারবো, যেখানে তাপমাত্রা হবে -70 ডিগ্রি থেকেও কম। এগুলো বলতে বলতে জ্যাক অনেক হতাশ হয়ে যায়। জ্যাক প্রফেসরকে বলে, আপনি যত দ্রুত সম্ভব সেখান থেকে বের হয়ে আমার কাছে চলে আসুন, কারণ একটি বড় ঢেউ আপনাদের দিকে যাচ্ছে। এটা শুনে তখন প্রফেসর না করে দেয় আর বলে এখন অনেক দেরি হয়ে গেছে। অন্যদিকে হেনরি নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করছে, আর এদিকে জ্যাক তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে। ফাইনালি জ্যাকের সাথে হেনরির কন্ট্যাক্ট হয়ে যায়। হেনরি জ্যাকের প্রশ্ন করে, এখানে যা কিছু হচ্ছে ওইখানেও কি তাই হচ্ছে? জ্যাক জানাই, হ্যাঁ, পৃথিবীর সব জায়গায় এখন ভয়াবহ বিপদ নেমে এসেছে। জ্যাক আরো বলে, নিজেকে সেফ রাখো, বাসার বাহিরে যেও না, হয়তো কিছুদিনের মধ্যে সবকিছু থেমে যাবে। আর এরপর তারা কল কেটে দেয়। জ্যাক একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সে জানতে পেরেছে তার ছেলে সেফ আছে, কারণ সেখানে অর্ধেকের বেশি মানুষ মারা গিয়েছিল। এরপর জ্যাক তাড়াতাড়ি রওনা দেয় নিউ ইয়র্কের উদ্দেশ্যে, কারণ সে তার ছেলেকে সেখান থেকে বাঁচিয়ে ফেরত নিয়ে আসতে চায়। তখন তাকে তার সহকর্মীরা বাধা দেয়, কিন্তু সে কারো কথাই শুনে না। তখনই তার একজন সহকর্মী এসে জানায় তার সাথে প্রেসিডেন্ট কথা বলতে চায়। জ্যাক প্রথমে কথা বলতে রাজি না হলেও সেখানে তারা জ্যাককে জিজ্ঞেস করে এই ঝড় তুফান কতদিন থাকবে। জ্যাক সবাইকে বলে, আগামী 10 দিন পর্যন্ত আমাদের পৃথিবীতে বিভিন্ন রকমের টর্নেডো, তুফান, ভূমিকম্পের মতো বড় বড় প্রাকৃতিক দুর্ঘটনা হতে থাকবে। আর 10 দিন পরে আমরা নতুন একটি পৃথিবী দেখতে পারবো, যেখানে লন্ডন নামে কোনো দেশ থাকবে না। প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসা করে এখন আমাদের কি করা উচিত। সে বলে আমাদের সবার দক্ষিণের দিকে চলে যাওয়া উচিত, কিন্তু এখন উত্তরের দিকে অনেক মানুষ আটকে আছে, তাদের সবাইকে উদ্ধার করে দক্ষিণ দিকে নিয়ে যাওয়া উচিত। কিন্তু সবাই বলে সেই জায়গায় এখন কবরস্থানে পরিণত হয়ে গেছে, সেখানে কাউকে পাঠালে সে আর কখনোই ফেরত আসবে না। আমরা শুধু তাদের জন্য দোয়া করতে পারি যেন সেই মানুষগুলো তাদের ঘরে থাকে আর নিরাপদ থাকে। এরপর জ্যাক সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে, আর প্রেসিডেন্ট বলে আর্মি তৈরি করো আর সবাইকে নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করো। অন্যদিকে হেনরি যেখানে আটকে ছিল সেখানে তার সাথে অনেক মানুষও ছিল। তারা দেখতে পায় সেখানে যে পানি জমেছিল সব এখন বরফ হয়ে গিয়েছে, আর অর্ধেকের বেশি শহর বরফের নিচে ঢাকা পড়ে গিয়েছে। অতিরিক্ত ঠান্ডায় আর খাবারের অভাবে সব মানুষ অনেক বেশি টেনশনে ছিল। সবাই যেই বিল্ডিং এ আটকে ছিল সেখান থেকে বের হয় আর দক্ষিণের দিকে এগোতে থাকে। হেনরি তখন সবাইকে বলে এই সিদ্ধান্ত ভুল, কারণ আমরা এই ঠান্ডার মধ্যে খালি পায়ে কখনোই দক্ষিণে গিয়ে পৌঁছাতে পারবো না। যাই হোক, হেনরি তার কিছু ফ্রেন্ডকে নিয়ে সেখানেই থাকে, আর সব মানুষজন বের হয়ে যায়, কারণ তার বাবা তাকে বলেছিল সে তাকে নিতে আসবে, তাই সে সেই বিল্ডিং থেকে বের হয় না। কিন্তু হেনরির একটা ফ্রেন্ড তাকে বলে তোমার বাবা এখানে আসতে পারবে না, কারণ উত্তর এরিয়া এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু হেনরির বিশ্বাস ছিল তার বাবা তাকে নিতে আসবেই। অন্যদিকে জ্যাক তার একটি টিম তৈরি করে আর টিম নিয়ে বের হয়ে পড়ে উত্তরের দিকে যাওয়ার জন্য, কিন্তু রাস্তায় এত বেশি বরফ জমেছিল যে তাদের গাড়ি বরফে আটকে যায়। এরপর তারা সবাই হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে থাকে। তারা সবাই এমন একটি পোশাক পরেছিল যেটা তাদের পুরো শরীর একদম ঢেকে রেখেছিল, যার ফলে তারা ঠিকভাবে সামনে রাস্তা দেখতে পারছিল না। একজন লোক ভুলবশত একটি গ্লাসের উপর পা রাখে এবং যার ফলে গ্লাসটি ভেঙে যায় এবং সে ভিতরে পড়ে যেতে থাকে। যেহেতু তারা সবাই একজন আরেকজনের সাথে বাধা ছিল, তাই সবাই সেখানে পড়ে যেতে থাকে। কিন্তু জ্যাক তার হুক বরফের সাথে আটকে সবাইকে রক্ষা করে, কিন্তু এখানে তাদের খাবার নিচে ফেলে দিতে হয়। তার ফ্রেন্ড সেটা করতে রাজি হচ্ছিল না, তাই জ্যাক তাকে বুঝিয়ে বলে যদি এই খাবার নিচে না ফেলো তাহলে আমরা এখানে সবাই মারা যাব। আর শেষ পর্যন্ত সে খাবার নিচে ফেলে দেয়। অন্যদিকে জ্যাকের ছেলে আর তার বন্ধুরা সবাই বই জ্বালিয়ে নিজেদের শরীর গরম রাখছিল, কিন্তু তাদের বয়স শেষ হয়ে যাচ্ছে।
হেনরির একজন ফ্রেন্ড লিনার পায়ে ব্যথা পেয়েছে। হেনরি মনে মনে তাকে অনেক ভালোবাসতো। তারা সবাই লিনার জন্য অনেক কষ্ট পাচ্ছিল, কারণ তার সেই ব্যথা থেকে ইনফেকশন হয়ে গিয়েছে, আর তাদের যে মেডিসিনগুলো প্রয়োজন সেটা সেখানে ছিল না। কিন্তু পাশে একটি বিল্ডিং এর সাইডে তারা একটি শিপ দেখতে পায়। তারা চিন্তা করে হয়তো এই শিপের মধ্যে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারে। তাদের কাছে যা জামা কাপড় ছিল তা দিয়ে তারা নিজেদেরকে ডেকে সেই শিপটিতে চলে যায়। সেখান থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার সময় তাদের উপর দুটি জন্তু আক্রমণ করে। সেখানে তার একটি ফ্রেন্ড আহত হয়ে যায়। এরপর আমাদেরকে একটি অ্যাস্ট্রোনটকে দেখানো হয় যে মহাকাশ থেকে পৃথিবীকে দেখছিল, যেখান থেকে পৃথিবী দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। পুরো পৃথিবী বরফের চাদরে ঢেকে গিয়েছে। অন্যদিকে জেকের সাথে আসা সবাই মারা গিয়েছে, শুধু একজন ছাড়া। যেহেতু সামনে অনেক বেশি তুফান হচ্ছিল, তাই তারা দুজন সেখানে রেস্ট নেয়। সকালে যখন তাদের ঘুম ভাঙে তারা দেখতে পায় পুরো শহর বরফে ঢেকে গিয়েছে। দেখে মনে হচ্ছে শহরটি কোনো বরফের তৈরি। কিন্তু সে তার ছেলের কাছে যে কোনো মূল্য পৌঁছাতে চায়, তাই সে সামনের দিকে এগোতে থাকে। রাস্তায় সে অনেকগুলো মানুষের লাশ দেখতে পায়, যারা খালি পায়ে দক্ষিণের দিকে যাওয়ার চেষ্টা করেছে। আর অতিরিক্ত ঠান্ডার কারণে তারা সবাই মারা গিয়েছে। এবং অনেকক্ষণ পরে ফাইনালি জ্যাক সেই লাইব্রেরিতে পৌঁছে যায়, যেখানে তার ছেলে হেনরি আর তার ফ্রেন্ডরা জ্যাকের জন্য অপেক্ষা করছিল। কিন্তু সেখানে গিয়ে সে কাউকে দেখতে পায় না। তারা দুজন লাইট দিয়ে চারদিকে খুঁজতে থাকে। তখনই তারা একটি রুমে একটু আলো দেখতে পায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার ছেলে আর তার বন্ধুরা একটু আগুন জ্বালিয়ে সেখানে তারা শুয়ে আছে। হেনরি তার বাবাকে দেখতে পেয়ে দৌড়ে তার বাবার কাছে আসে। বাবা ছেলে দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তখন, আর কান্না করে ফেলে। এরপর তাদেরকে উদ্ধার করার জন্য একটি হেলিকপ্টার পাঠানো হয়। অন্যদিকে প্রেসিডেন্ট মারা গিয়েছে, যার ফলে নতুন প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে। প্রেসিডেন্ট লাইফে সবাইকে বলে অনেক বড় ভুল করে ফেলেছি জ্যাকের কথা না শুনে। তখন যদি জ্যাকের কথা শুনতাম তাহলে হয়তো আমাদের পৃথিবীর এই অবস্থা হতো না। তার থেকে বড় ভুল করেছি আমরা সবাই মিলে, সেটা হলো প্রকৃতি নষ্ট করে। এখন থেকে আমাদের সবাইকে সবকিছু ঠিকঠাক করার লক্ষ্যে এগোতে হবে। আর এই টান উত্তেজনার মধ্যে এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। আমাদের পৃথিবীতে এমন আবহাওয়া পরিবর্তন হলে তখন কি করবেন, কিভাবে সার্ভাইভ করবেন, সবাই যা যার মতামত শেয়ার করবেন। দেখি কাটা বেশি ভালো মনে হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।